আমি আমি এখন সর্বশক্তিমান তান্ত্রিক হব, কোনো আত্মা আমার পাশে ঘেঁষতে পারবে না। দেবী মা, মা কাল দেবী, আমি এখনই তোমাকে নিয়ে আসবো আর আরাধনা করব। কোনো আত্মা আর আমার কিচ্ছু করতে পারবে না। তান্ত্রিক আর আমাকে সুযোগ না দিয়ে ছুটে গেল মূর্তির উদ্দেশ্যে, আর সাথে সাথেই আমাকে বন্দি করে ফেলল সেই অতৃপ্ত আত্মা। আমার ঘাড়ে একটা মরণ কামড় বসিয়ে দিল। আমি দিক বিদিক হারিয়ে চিৎকার করতে থাকি। আমার চেতনা আর কাজ করছিল না। গত মাসে একটা আইটি ফার্মে চাকরি পেয়েছি। আজ শনিবার সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বড় সড়কের পাশেই আমাদের আইটি ফার্ম। অফিসের আগে একটা মোড় আছে, যেখানে বসে মনে পড়ল আজকে তো আমার অফিস নেই। সব কলিগরা মিলে দীঘা ট্যুরে গেছে। না, ইদানিং খুব মন ভুল হয়ে যাচ্ছে। আর সামনে না এগিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। তখন দেখতে পাই অশ্বিনী আমার দিকেই আসছে। এই তোর কি হয়েছে বলতো? তুই আমাকে কাল বললি যে তোর সব কলিগরা ট্যুরে যাবে আজ, আর তুই প্রতিদিনের মতো অফিস করতে চলে এলি। আর বলিস না রে, ইদানিং কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কেমন যেন সব ভুলে যাচ্ছি। চল, পার্কে বসে কিছু ভাজা পোড়া খেয়ে তারপর বাড়ি যাই। চল চল, এই প্রস্তাব কি আর ফেলা যায়? আমার কথা শেষ করতে না করতেই আকাশ বেজায় ক্ষিপ্ত হয়ে উঠল। প্রচণ্ড রকম এক গর্জন করে উঠল। বুঝলাম যে শীঘ্রই বৃষ্টি নামবে। অশ্বিনীকে বেজায় হতাশ দেখালো। ও শুকনো মুখে আমাকে বলল, ধ্যাত, এই বৃষ্টিটা আসারও আর সময় পেল না। এখন কি করবি বল? কি আর করব, বৃষ্টির থেকে গা বাঁচিয়ে তাড়াতাড়ি চল আমরা তারানাথ তান্ত্রিকের আস্তানায় যাই। বৃষ্টিতে ওনার আস্তানায় তেলে ভাজা আর গল্প দুইটাই বেশ ভালো জমবে। হ্যাঁ, কলিগদের সাথে ট্যুরে না গিয়ে তারানাথের ডেরায় বসে গল্প শোনার পরিকল্পনাটা তোমার খুব একটা খারাপ হয়নি। এতক্ষণে আকাশ মেঘে কালো হয়ে এসেছে। বৃষ্টি থেকে বাঁচতে আর কথা না বাড়িয়ে ব্যস্ত পায়ে হেঁটে চললাম। যখন আমরা তারানাথ তান্ত্রিকের বাড়িতে পৌঁছলাম, তখন আমাদের পুরো শরীর ভিজে চুপচুপে। তারানাথকে দেখলাম তক্তপোষের উপর বসে একটা ছোট মূর্তি খুব মনোযোগ দিয়ে দেখছে। তার এক হাতে একটা জ্বলন্ত সিগারেট, তবে সিগারেটটা জ্বালানোর পরে সেটাতে একটাও টান দিয়েছে বলে মনে হয় না। এদিকে আমরা এত কথা বলছি, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। এই হলোটা কি? জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেললেন নাকি উনি? কিছুই তো বুঝতে পারছি না। আশেপাশে চারিকেও তো দেখতে পাচ্ছি না, আর এদিকে উনি তো কোনো কথাই বলছেন। আহ, চুপ করো তো, বিরক্ত করো না। ওই দিকটায় তোয়ালে রাখা আছে, গা মাথা মুছে তারপর যা বলার বলো। না, তার মানে জ্ঞানটা এখনো টনটনে আছে, বয়সও তো আর কম হলো না। যাই হোক, আমরা আর ভিজা শরীরে না থেকে তোয়ালে দিয়ে মোটামুটি শুকনো হলাম। তারপর ধীর পায়ে গিয়ে বসলাম তারানাথের পাশে ওই তক্তপোষের উপর। তারানাথ কিন্তু তখনও সেই ছোট্ট মূর্তিটা দেখে চলেছে। অশ্বিনী আর কৌতূহল চেপে না রাখতে পেরে বলে উঠল, আচ্ছা, আমরা যে দুটো মানুষ এই জায়গায় বসে আছি, সেদিকে কি আপনার একটুও নজর নেই? সেই কখন থেকে একটা
উদ্ভট মূর্তি দেখে চলছে। ওই তোমাদের দোষ। কোনো কিছু সম্পর্কে ভালোভাবে না জেনে খারাপ মন্তব্য করো। তোমরা যে ওই মূর্তিটাকে উদ্ভট বলছো, তোমরা কি ওই মূর্তিটার অতীত জানো? এই মূর্তির আবার কি অতীত হতে পারে? বুঝলে, এই হলো তোমাদের জ্ঞানের পরিসর। আর এই জ্ঞান নিয়ে তোমরা বড়াই করো। একটা কথা তোমাদেরকে বলছি, ভালো করে মন দিয়ে শোনো। আমাদের ভুল হয়েছে। আমরা আর কোনোদিন কোনো কিছু ভালো করে না জেনে আগ বাড়িয়ে বলতে যাব না। এখন আমাদের কথা শুনুন। আমরা এই বৃষ্টি মাথায় আপনার কাছে ছুটে এসেছি শুধুমাত্র গল্প শোনার জন্য। হ্যাঁ, আর কোনো কথা না বললে সেটা কি ভালো দেখায় না? জব্বর এক গল্প শুরু করেন তো, আর চারিকে বলেন কিছু গরম গরম তেলে ভাজা তৈরি করতে। আজ আসরটা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। আমরা লক্ষ্য করলাম তারানাথ তান্ত্রিক হঠাৎ করে কেমন যেন চুপ হয়ে গেলেন। একটা বিষয় বলে রাখি, আমাদের তারানাথ তান্ত্রিকের মন মেজাজ একবার বিগড়ে গেলে আর ওই দিন গল্প শোনা হবে না। এই হঠাৎ এমন নিশ্চুপ হতে দেখে আমরা মনে মনে বেজায় দমে গেলাম। বেশ খানিক সময় চুপ থেকে তারানাথ তান্ত্রিক মুখ খুললেন। তোমরা আজকালকার ছেলে পেলে আমার গল্প শুনলে তা নিছক গল্পই ভাবো, কিন্তু আমার বলা প্রতিটা কাহিনী সব আমার জীবনের অভিজ্ঞতা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। যা তোমরা বিশ্বাস করবে কি করবে না তা তোমাদেরই ব্যাপার। কি যে বলেন না, আমরা কখনোই আপনাকে নিয়ে ঠাট্টা মশকরা করি না। আর আমরা কিন্তু আপনার কথা মনে প্রাণে বিশ্বাস করি। জারি, এই জারি, ওই গেলি রে, এদিকে আয় তো একবার। আমরা দুজনেই একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করছি। আমাদের চোখে চোখে কথা হলো। দুজনের মনই খুশিতে নেচে উঠেছে। তার মানে শত চেষ্টার পরে তারানাথ তান্ত্রিক তার গল্পের ঝোলা খুলছেন। একটু পরেই চারি এসে আমাদের তক্তাপোষের পাশে দাঁড়ালো। বলো, কি করতে হবে? হ্যাঁ, বলছি যে বাইরে তো ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। আমাদের জন্য বেশ ভালো করে কিছু গরম গরম তেলে ভাজা তৈরি করে আনতো মা। এই বৃষ্টির দিনে তেলে ভাজা না হলে আর জমে না। হ্যাঁ, অর্ডার যখন দিয়েছো বানাতে তো হবেই। তবে একটা কথা বলছি শোনো, সন্ধ্যার আগে তোমাদের গল্পের আসর শেষ করবে। সন্ধ্যায় আমি একটু মিলিদের বাড়িতে যাব, আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আর কথা বেশি না বলে তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়তো। চারি চলে গেলে তারানাথ তক্তাপোষের ওপর রাখা সিগারেটের প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে অগ্নিসংযোগ করলো, আর খুব জোরে একটা টান দিয়ে বলতে শুরু করলো। যেহেতু প্রথমেই মূর্তিটার কথা উঠে গেছে, তাহলে ওই গল্পটাই বলি। আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। রাজস্থানের সতীশ নামে আমার এক বন্ধু ছিল। ছিল বলছি এই কারণে যে এই ঘটনার পর ও আর এই দেশে থাকেনি, দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে। যাই হোক, তখন শীতের শুরু। বাড়িতে বসে বসেই সময় কাটাচ্ছিলাম। অমনি একদিন রাজস্থান থেকে আমার বন্ধুর একটা ফোন আসলো। যা বলল তার অর্থ হলো এইরূপ: আগামীকাল সকালে আমাকে রাজস্থান বেড়াতে যেতে হবে। এমন প্রস্তাব আমি ফেলতে পারলাম না। গাড়ির ড্রাইভার আমার দিকে বারবার একটু একটু করে তাকাচ্ছে। বাবু, রাজস্থান ঘুরতে যাচ্ছেন?
যান, খুব সুন্দর জায়গা রাজস্থান। সব জায়গা ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। ঘন্টা খানেকের ভিতরই স্টেশনে পৌঁছে গেলাম। ড্রাইভারের ভাড়া চুকিয়ে দিয়ে ট্রেনে উঠে পড়লাম। প্রায় দুদিনের জার্নি করে অবশেষে রাজস্থান পৌঁছালাম। সতীশ একটা প্রত্যন্ত গ্রামে থাকে। গ্রামের নাম কুলোধারা। সতীশের সাথে যখন ওদের গ্রামে প্রবেশ করি, তখন সূর্য ডুবো করছে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। তবে একটা বিষয় লক্ষ্য করলাম, এত বড় গ্রাম, অথচ কোথাও একটা লোক দেখা যাচ্ছে না। বাহ, গ্রামটা তো বেশ বড় আর সুন্দর, কিন্তু কোনো লোক দেখতে পাচ্ছি না কেন? সব কি গায়েব হয়ে গেল? না না, গায়েব হবে কেন? আছে সবাই, হয়তো কাজবাজ করছে। তুই তাড়াতাড়ি চল। সতীশ না বলে বিষয়টা এড়িয়ে গেলেও আমি কিন্তু লক্ষ্য করলাম যে ওর মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। চারিদিকে ঘন অন্ধকারের মতো একটা চাপা অন্ধকার মিশে গেছে ওর হাসি মুখে। আমি বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে, যা সতীশ আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। যাক, আমি আর কথা বাড়ালাম না, তাড়াতাড়ি এগিয়ে গেলাম ওর সাথে। ওদের বাড়িটা বেশ গোছালো। ওর স্ত্রী অনিতা আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমাকে দেখতেই হাসি মুখে ঘরের মধ্যে যেতে বলল। আমি রাতের খাবার দাবার খেয়ে গা এলিয়ে দিলাম। সবই ঠিক আছে, কিন্তু কোথায় যেন মনে হচ্ছে যে কিছু একটা গরমিল আছে। সারাদিনের ধকলে চোখটা একটু বুজে আসছিল, কিন্তু ঠিক তখনই বাইরের বারান্দা থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে এলো। মনে হচ্ছে কোনো পুরুষ মানুষের গলা। আমি সজাগ হয়ে শোনার চেষ্টা করলাম। দাদা, 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 সব শেষ হয়ে যাচ্ছে। আজকে আজকে আরো একজনের প্রাণ কেড়ে নিয়েছে ওই মূর্তি। আমি আর পারছি না দাদা, আমি আর পারছি না। এ সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। ওই 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 অপশক্তি আমার কেন প্রাণ কেড়ে নেয় না? আজ আজ আমার জন্যই এই নির্দোষ মানুষগুলো মৃত্যুবরণ করছে, বারবার বারবার মৃত্যুবরণ করছে। চুপ করো নিশাত, শান্ত হও তুমি। এখানে তোমার কোনো দোষ নেই। তুমি তো আর জানতে না এমন কিছু হবে। আমি আমি এখন কি করব দাদা, কি করব? আহ, গ্রামের লোকেরা তো গ্রামের লোকেরা তো আমার উপর ক্ষিপ্ত হয়ে আছে। আমাকে পেলে আমাকে পেলে ওরা মেরে ফেলবে দাদা, একদম মেরে ফেলবে। না নিশাত, না, তুমি একদম কাঁদবে না। চলো আমার সাথে চলো। আর কিছু শুনতে পেলাম না। বুঝলাম যে সতীশ নিষাদকে নিয়ে বাইরে চলে গেছে, কিন্তু মনের ভিতর তখন সন্দেহ আরো ঘনীভূত হতে লাগলো। মনের মধ্যে শুধু কয়েকটা প্রশ্ন ঘোরাফেরা করছিল, যে কি হয়েছে এই গ্রামে। কোথাও কোনো কাউকে দেখা যাচ্ছে না। তবে কি এই গ্রামে কোনো অপশক্তির আবির্ভাব ঘটেছে? না, শুয়ে থাকলে আর চলবে না। আমি তাড়াতাড়ি উঠে বাইরে বের হয়ে গেলাম। রুম থেকে বের হতেই ছোট্ট একটা বারান্দা। বারান্দার কাছে যেতেই দেখতে পাই সতীশ বাইরে থেকে ঘরে ঢুকছে।
আমাকে দেখেই একটু হক চকিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, আরে তারানাথ, তুই এখানে? তুই না বিশ্রাম করবি বলছিলি, তা উঠে এলি কেন? কোনো সমস্যা? না, সমস্যা আমার না, সমস্যা তোদের, তোদের গ্রামের, যেটার কথা তুই সেই তখন থেকে আমার কাছে লুকিয়ে আসছিস। আর না, আমাকে বল, কি হয়েছে তোদের গ্রামে? কিসের এত ভয়? না, তোর কাছে আর কিছুই লুকোবো না। আসলে আমরা বড় বিপদে আছি। বিগত 5 দিন ধরে আমাদের গ্রামে খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে। এই 5 দিনে 2জন লোককে গ্রামে পাওয়া যাচ্ছে না। গ্রামের উত্তর দিকে একটা বন আছে। কিছু লোক গিয়ে দেখতে পায় একটা ছোট মূর্তির ওপর রক্ত ছড়ানো, আর তার চারিদিকে ছড়িয়ে আছে মানুষের হাড়, মাংস আর রক্ত। রক্ত, মাংস, তাও আবার মানুষের? গোটা গ্রামের মানুষ আত্মগোপনে চলে গেছে। কেউ আর বাড়ির বাইরে যায় না। সবার মনে ভয়। এত কিছুর ভেতরও আজ সন্ধেবেলা আরো একজনকে পাওয়া যাচ্ছে না। কেউ আর এখন ওই বনেও যায় না। কেউ উধাও হলে সবাই বুঝে যায় এটা ওই অদৃশ্য অপশক্তির কাজ। আমাদের তারানাথ তান্ত্রিক এর পরের কথা বলতে যাবে, কিন্তু তার আগে আমাদের দৃষ্টি গিয়ে পড়ে তক্তাপোষের পাশে। সেখানে চারি তেলে ভাজা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে চারি বলে ওঠে, এই যে নাও তোমাদের তেলে ভাজা। আমার কথাটা মনে আছে তো? সন্ধ্যার আগে গল্পের আসর শেষ করবে। আচ্ছা বাবা, আচ্ছা, আমার সব মনে আছে। এখন তুই কি আমাদের সাথে বসে গল্প শুনবি? না গো, আমার অনেক কাজ পড়ে আছে। এখন তোমাদের সাথে বসে গল্প করলে কাজ করবে কে? আচ্ছা, তাহলে তুই কাজে যা, আমি গল্পটা শেষ করি বরং। চারি চলে গেলে তারানাথ একটা তেলে ভাজা মুখে তুলে দেয়। আমরাও তাকে অনুসরণ করি। তারানাথ তান্ত্রিকের হাতে সিগারেটটা এতক্ষণে ফুরিয়ে এসেছে দেখে পাশে রাখা হুঁকোটিতে 2 টান দিয়ে বলতে লাগলো, তোমাদের আজকালকার ওই সিগারেটে আমার মন ভরে না। ওই আগুন দিলাম, এই 2 টান দিলাম, আর এই ফেলে দিলাম, ব্যাস। আমার কাছে এই হুকোই সেরা। আপনি কিন্তু গল্প বলা থেকে ক্রমে সরে যাচ্ছেন। আমাদের গল্পের ফিলিংসটা তো নষ্ট হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা শোনো, বলছি তাহলে আমি। সতীশের মুখে ওই অদৃশ্য অপশক্তির কথা শুনে আমার মনে বেশ খটকা লাগলো। ওই দিন রাতে আর কিছু বললাম না, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরদিন খুব ভোরে উঠে বারান্দায় বসে 1 কাপ ধোয়া ওঠা গরম চা পান করছিলাম। ঠিক তখন একটা মাঝ বয়সী ছেলেকে সতীশের বাড়ির দিকে আসতে দেখলাম। সতীশের কথা মতো ছেলেটি হলো নিশাত। গতদিন আমি ভিতর ঘরে বসে ওর কথাই শুনতে পেয়েছি। কি নিশাত, আজকে সব ঠিক আছে তো? কোনো খারাপ খবর নেই তো? না না, আজ সব ঠিক আছে। এসো এসো, বসো আমাদের সাথে। ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। এ হলো আমার বন্ধু তারানাথ, কলকাতা থেকে এসেছে। তন্ত্রে মন্ত্রে খুবই পারদর্শী। আর তারানাথ, এ হলো নিশাত। ও আচ্ছা, নমস্কার। আমি নিষাদ, এই গ্রামেরই ছেলে।
রাজস্থান থেকে ডাক্তারি পাশ করে এসেছি। আপাতত এই গ্রামেই আছি। ছেলেটা যে এতটা শিক্ষিত তা ওর হাব ভাব দেখে বোঝার উপায় নেই। কেমন যেন একটা উদাস ভাব ওর চোখে মুখে। এবার আমি সোজাসুজি ওকে গত রাতের কথা জিজ্ঞেস করলুম। আচ্ছা, কাল রাতে যে বিষয়টা নিয়ে তোমরা আলোচনা করছিলে সে সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই। আমি এই বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করার চেষ্টা করব। আসলে আমি তোকে এই সমস্যা থেকে বাঁচার পথ বাতলানোর জন্যই কলকাতা থেকে রাজস্থানে নিয়ে এসেছি, কিন্তু পরিস্থিতির ভয়াবহতা দেখে তোকে এই বিপদের মুখে ঠেলে দেওয়া আমার পক্ষে উচিত হবে না। আমি সত্যি সাহস পাইনি। কলকাতা থেকে যখন এসেই পড়েছি তখন খালি হাতে ফেরত যাই কি করে বলো তো? অন্তত একটা মুশকিল আসান করে যেতে পারলে তো না হয় আমার ঝোলা ভরতো। তোমার কাছ থেকে যতটুকু শুনেছি তাতে আমাকে একবার ওই বনে যেতে হবে যেখানে ওই মূর্তিটা আছে। ওই বনে? মানে আমাদের ওই কুলধারা গ্রামের বনে? না না, আপনাকে আমি যেতে দেব না। আপনি যতই হোক আমাদের গ্রামের অতিথি বলে কথা। আমরা চাই না যে আপনি কোনো অনাকাঙ্ক্ষিত বিপদে পড়েন। হ্যাঁ রে তারানাথ, তোর সেখানে গিয়ে কাজ নেই। কাল সকালেই তুই কলকাতার উদ্দেশ্যে চলে যা। তুই মনে হয় আমার স্বভাবের বিষয়টা ভুলে গেছিস। তুই জানিস না আমি কতটা একরোখা। একবার যখন এই ভূত আমার মাথায় চেপেছে তখন একে না নামিয়ে আমি আর যাচ্ছি না। ব্যাস, আর কোনো কথা নয়। বিকেলবেলা কাঁধে একটা ঝোলা নিয়ে বেরিয়ে পড়লাম সোজা উত্তর দিকে। সতীশ আমার সাথে আসতে চেয়েছিল, কিন্তু আমি ওকে নিয়ে আসিনি। কারণ ওই মূর্তির অবস্থান কোথায় তা আমি নিশাতের থেকে জেনে নিয়েছি। আমি এই ধরনের কাজে একা যেতেই পছন্দ করি, তাই একাই বেরিয়ে পড়লাম। বনটা খুব একটা বড় নয়। বনের বাইরে থাকতে চারদিকে বেশ আলো বাতাস ছিল, কিন্তু বনের মধ্যে প্রবেশ করতে কেমন যেন একটা জমাট বাঁধা অন্ধকার আর একটা কুমোট আঁশটে গন্ধ পেলাম আমি। বেশি দূর যেতে হলো না আমাকে। একটু সামনে যেতেই চোখ আটকে গেল একটা গাছের গোড়ার দিকে। গাছের গোড়ায় একটা মাঝারি সাইজের মূর্তি রাখা, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত, মাংস আর মানুষের হাড়গোড়। সে যে কি বিকট গন্ধ আর কি ভয়াবহ দৃশ্য তা আমি বলে বোঝাতে পারবো না। মূর্তিটার দিকে ভালো করে তাকিয়ে যা বুঝতে পারলাম যে এটা আজকালকার কোনো মূর্তি নয়, পৌরাণিক কোনো দেবীর মূর্তি। মুখখানিও স্পষ্ট করে দেখতে পেলাম না, কারণ সারা মুখ ছিল রক্তে মাখা। হাতে বাঁধা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে আসছে। আমার আর এখানে থাকা চলে না। হাঁটা শুরু করতে যাব, ঠিক তখনই চমকে উঠে পিছনে তাকিয়ে দেখলাম তা আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম মূর্তিটার মুখ থেকে বের হয়ে আসছে প্রায় 1 হাতের মতো লাল টকটকে একটা জিভ। সেই জিভ দিয়ে সারা গায়ে লেগে থাকা রক্ত সে চেটে চেটে খাচ্ছে। আমার সারা শরীরে এক অন্যরকম অনুভূতি আমি অনুভব করতে লাগলাম। ও যেন আমাকে টানছে। আমি আমার উপর থেকে যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আমার চেতনা হারিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে।
শুধু চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সেই রক্তবর্ণ ভয়ঙ্কর জিহ্বা। না, চেতনা হারালে চলবে না। আমার গলায় ঝোলানো কামাক্ষার তান্ত্রিকের দোয়া ত্রিশূলটি সজোরে চেপে ধরলাম। তারপর দিক বিদিক শূন্য হয়ে ছুটতে লাগলাম অন্ধকারে। ছুটতে ছুটতে সতীশের বাড়িতে এসে ধপ করে বসে পড়লাম। অনিতা বাইরেই ছিল। আমাকে বসে পড়তে দেখে তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে এলো। আমি ঢক ঢক করে সব জল খেয়ে ফেললাম। অনিতা জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি জোরে জোরে 2 বার শ্বাস নিয়ে বললাম, সতীশ, সতীশ কোথায়? ও তো ঘরে নেই, নিশাতের সাথে এইমাত্র বেরিয়ে গেল। আপনি আসছেন না দেখে অনেক চিন্তা করছিল, তারপর আপনাকে খোঁজার জন্য নিশাতকে নিয়ে বেরিয়ে গেল। সামনে অনেক বড় বিপদ, অনেক কাজ করতে হবে, অনেক কিছু জানার বাকি আছে। ওরা আমার কাছে এখনো কিছু না কিছু গোপন করে রেখেছে। দাদা, কি হয়েছে? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। ঠিক তখনই দেখতে পেলাম একটা টর্চ লাইটের আলো ফেলে সতীশ আর নিশাত এগিয়ে আসছে। আমাকে বসে থাকতে দেখে ওরা বারান্দায় উঠে এলো। আরে, তোকে আমরা কোথায় কোথায় খুঁজে মরছি, আর তুই বাড়িতে বসে আছিস। আর কি হয়েছে তোর? তোকে এমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে কেন? জানি না বনে ওনার সাথে কি হয়েছে। বাড়িতে এসেই ধপ করে বসে পড়েছে আর বলছেন সামনে মস্ত বড় বিপদ অপেক্ষা করছে। দাদা, কি হয়েছে আপনার সাথে? আমরা সব জানতে চাই, আমাদেরকে সব খুলে বলুন। তার আগে তোমরা আমাকে সব খুলে বলো, কোনো কিচ্ছু লুকোবে না। আমরা তো সব কিছুই বলে দিলাম, আর লুকোতে যাবই বা কেন? হ্যাঁ, সব বলেছ, কিন্তু যা বলেছ তা তো সব পরের ঘটনা। আমি আগের ঘটনা জানতে চাই। এ মূর্তি কোথা থেকে আসলো? কিভাবে গ্রামের লোকেরা খবর পেল? আমি বলছি দাদা, কারণ আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। আজ থেকে মাসখানেক আগের কথা। এই বনের পাশে আমি নদীর ঘাটে জল আনতে যাচ্ছিলাম। ঠিক তখন এক ত্রান্তিকের সাথে দেখা হয় আমার। আমাকে দেখে আমার কাছে এসে বলে, মা, তোদের গ্রামের বনে দেবী মায়ের বিগ্রহ, আর তোরা তা অযত্নে অবহেলায় ফেলে রেখেছিস। আমাদের গ্রামে দেবী মায়ের বিগ্রহ? কই? কোথায়? আমরা তো এর কিছুই জানি না বাবা। তোদের গ্রামের বনে সোজা উত্তর দিকে একটা গাছের গোড়ায় দেবী মায়ের মূর্তি রাখা আছে। তোরা সপ্তাহে 2 দিন ওই মূর্তিকে রক্ত স্নান করাবি। এতে তোদের গ্রামের মঙ্গল হবে, না হলে কিন্তু মস্ত বড় বিপদ অপেক্ষা করছে। তান্ত্রিক এই বলে চলে যায়। আমিও বাড়ি ফিরে আসি। এরপরের ঘটনা আমাদের গ্রামের সবারই জানা আছে। এর পরের কথা আমি বলছি। তান্ত্রিকের কথা মতো আমরা গ্রামের কিছু লোক মিলে বনে গিয়ে ঠিক জায়গায় সেই মূর্তি দেখতে পাই, আর আমাদের ভেতরে ভক্তিভাব জেগে ওঠে। কিছুটা বিপদের ভয়ে আর কিছুটা ভক্তি থেকেই আমরা তান্ত্রিকের কথা মতো সপ্তাহে 2 দিন মূর্তির সামনে পশু বলি দিই। এ পর্যন্ত সব ঠিকই আছে। তাহলে কি মন হলো যার জন্য সারা গ্রাম জুড়ে এই হত্যাযজ্ঞ শুরু হয়েছে? দাদা, এবারে আমি বলছি। গত 15 দিন আগে আমি শহর থেকে ডাক্তারি পড়া শেষ করে গ্রামে এসেছি। কিন্তু গ্রামে এসে লোকজনের এই কুসংস্কার দেখে মনটা বিষিয়ে ওঠে, আর আমি এই কুসংস্কার বন্ধ করার উদ্যোগ নিই।
হ্যাঁ, বলতে গেলে কিছুটা জোর করেই গ্রামের সবার বিপক্ষে গিয়ে আমি ওই দেবী মূর্তির সামনে বলি দেওয়া বন্ধ করি। তারপর তারপর কি হলো? এরপর এরপর আর কি, এরপর থেকে গ্রাম থেকে প্রায় এক একজন করে লোক হারিয়ে যেতে দেখা গেল। আর যারাই হারিয়ে যায় তাদেরকেই পাওয়া যায় ওই দেবী মূর্তির সামনে, রক্ত মাংস আর হাড়ের বিগলিত অবস্থায়। এতক্ষণে পুরো ঘটনাটা জানতে পারলাম, কিন্তু কোনো মতেই পূর্বের ঘটনার সাথে বর্তমান ঘটনার যোগসূত্র খুঁজে পাচ্ছিলাম না। মাথায় আমার কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। দেবী মূর্তি কি করে অমন অপশক্তিতে রূপ নিল? আর বনে বসে আমার দেখা রক্তবর্ণ জিহ্বা আর আসক্তি অনুভবে আমি আর কোনো কারণ মেলাতে পারছিলাম না। দাদা, সম্পূর্ণ ঘটনাটি তো আপনি শুনলেন। এখন বলুন, ওই মূর্তির কাছে গিয়ে আপনি কি বুঝলেন? আপনার সাথে কোনো খারাপ কিছু হয়নি তো? আমি এখন যা বলবো তা যেন ভুলেও ওই গ্রামের কারো কানে না যায়। ওই দেবী মূর্তি কোনো শুভ শক্তি নয়। এমনও হতে পারে যে ওর ওপর আশ্রয় নিয়েছে কোনো অশুভ শক্তি। আমি ওই মূর্তির কাছ থেকে আসার সময় দেখতে পেলাম ওই মূর্তির মুখ থেকে বের হয়ে আসছে একটা মস্ত বড় জিহ্বা, আর সেই জিহ্বা দিয়ে সমস্ত গায়ে লেগে থাকা রক্ত চেটে চেটে খাচ্ছে। আর সাথে সাথে আমার এক অদ্ভুত অনুভূতি হলো। মনে হচ্ছিল কিছু একটা আমাকে ওই মূর্তির দিকে টানছে। গলায় ঝোলানো মহাশক্তিশালী ত্রিশূল কবজের কারণে আজকে আমি এ যাত্রায় বেঁচে গেলাম। কিছু বুঝতে পারলি কেন এমন হচ্ছে? কোন অপশক্তি লেগে আছে আমাদের ওপর? এত সহজে হবে না রে সতীশ, আমাকে ভাবতে দে। আমি এখন দরজা বন্ধ করে একটু একা একা থাকতে চাই। আমাকে কেউ বিরক্ত করবি না। খাবার সময় হলে আমি নিজেই বেরিয়ে আসব। আমাদের তারানাথ তান্ত্রিক আর কিছু বলার আগেই আমি তাকে থামিয়ে দিলাম আর তাকে বললাম, আচ্ছা, এই আগন্তুক তান্ত্রিক কোথায় গেল? আর তার পরিচয় বা কী ছিল? আমার তো মনে হচ্ছে তার ভিতরেই কোনো খারাপ মতলব ছিল। হ্যাঁ, তোমার মতো আমার মনেও সেই একই কথা আসছিল। আপনি বলুন এরপর কি হলো? তারানাথ তান্ত্রিক একটু চুপ থেকে তার হুঁকাটাতে তামাক পড়তে লাগলো। তারপর দু চার টান মেরে একটু কেশে বলতে শুরু করলো, আমি ভিতরের ঘরে তখন পায়চারি করছি, হাতে বসে একটার পর একটা সিগারেট পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মাথা কিছুতেই খুলছে না। ঠিক তখনই মনে আসলো ওই অজ্ঞাত আগন্তুক তান্ত্রিকের কথা, আর আমি তৎক্ষণাৎ দরজা ঠেলে অনিতার কাছে চলে গেলাম। ওরা তিনজন তখনও বারান্দায় বসেছিল। আচ্ছা অনিতা, তুমি কি অজ্ঞাত তান্ত্রিককে আগে কখনো দেখেছ? অথবা তুমি কি তার পরিচয় জানো? না দাদা, আমি ওই তান্ত্রিকের পরিচয় ওইভাবে জানি না। তবে তার ডেরা কোথায় তা আমি জানি। এই বনের শেষেই নাকি একটা গুহার মতো জায়গায় ওই তান্ত্রিক থাকতো। তবে এখন সে আছে কি নেই তা আমি ভালো করে জানি না। আমাকে কাল একবার ওই তান্ত্রিকের ডেরায় যেতে হবে। আমার মন বলছে ওর কাছে গেলেই আমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। আর হ্যাঁ, আমি কিছু কবচ তৈরি করে দেব। বিপদ আপদ এলে
এই কবচই তোমাদেরকে রক্ষা করবে। পরদিন খুব ভোরে সেই অজ্ঞাত তান্ত্রিকের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর যাবার আগে 3টি কবচ তৈরি করে আমি সতীশের হাতে দিয়ে দিলাম। এবার কিন্তু আমরা বনের ভিতর দিয়ে যাইনি। বনের বাইরে পাশ দিয়ে একটা নদীর পাড় দিয়ে একটা হাঁটা পথ আছে। চারিদিকে একেবারে নিস্তেজ শুনশান পরিবেশ, কোথাও টু শব্দটি নেই, যেন এই বনে শব্দ করা বারণ। বন পার হতে একেবারে বলতে গেলে গাধার পরিশ্রম করতে হলো। দুপুর নাগাদ বন আমরা পার হয়ে গেলাম। এখন দূর থেকে ছোট ছোট টিলা দেখা যাচ্ছে। একটা টিলার সামনে ছোট্ট একটা ছাউনি দেখতে পেয়ে আমি সেই টিলাটার দিকে এগিয়ে যাই এবং সেখানে এগিয়ে যেতেই আমার চক্ষু তো চড়ক গাছ। টিলাতে রয়েছে ছোট্ট একটা গুহা, আর সেই গুহার সামনে একটা গাছের সাথে বাঁধা রয়েছে একটি অস্থি চর্মসার বৃদ্ধ তান্ত্রিক। আমার বুঝতে আর বাকি রইল না যে এই সেই তান্ত্রিক। আমি তাড়াতাড়ি তার কাছে এগিয়ে গেলাম। আমার সাড়া পেয়ে সে আস্তে আস্তে চোখ খুলল আর আমার দিকে তাকিয়ে বলল, কে কে তুমি? আমি তারানাথ তান্ত্রিক, কলকাতা থেকে এসেছি। আপনার সাথে কিছু কথা বলতে চাই। কিন্তু আপনার এই অবস্থা কে করলো? যাও, চলে যাও এখান থেকে। ও কাউকে ছাড়বে না, কাউকে না। যাও, পালাও বলছি। আমি চলে যাবার জন্য আসিনি। এই কুলোধরা গ্রামে কোনো অপশক্তিকে লেলিয়ে দিয়েছেন আপনি। আমি জানতে চাই সে কে। বলুন, বলুন আপনি। হ্যাঁ 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 হ্যাঁ, সব দোষ আমার দোষে হয়েছে। আর তার শাস্তি স্বরূপ আমাকে এখন তার বন্দী হয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। আমার কাছে সবকিছু ধোঁয়াশা মনে হচ্ছে। আপনি সঠিকভাবে সবকিছু বলুন, আমি আপনার মুক্তির ব্যবস্থা করে দেব। মুক্তি? মুক্তি? প্রতি রাতে ওই অতৃপ্ত আত্মা আমার রক্ত শুষে নেয়। হ্যাঁ, সে যে কি যন্ত্রণা তা কেবল আমি জানি। প্রতি রাতে আমার মৃত্যু হয়। ওই আত্মা আমার উপাস্য দেবী মূর্তির ভেতরে ভর করে আর প্রতি রাতে আমাকে মারার চেষ্টা করে। তখন আমি বুদ্ধি করে মূর্তিটাকে কুলোধারা গ্রামের জঙ্গলে পাঠিয়ে দিই। যতদূর জানি তাতে মূর্তিকে তো শুভ শক্তির আধার বলা হয়। কিন্তু যদি তাই হয়, তাহলে ওই মূর্তিতে অশুভ শক্তি ভর করলো কেমন করে? এ কোনো সাধারণ মূর্তি না। মহা তপস্যা করে আমি এই মূর্তি লাভ করেছি। এ হলো কাল দেবীর মূর্তি। কথা ছিল, আমি যদি দেবী মূর্তির আরাধনা করে তাকে তুষ্ট করতে পারি, তাহলে আমি হব তন্ত্র সাধনায় সর্বশক্তিমান। কিন্তু প্রতি রাতে ওই আত্মার উৎপাতে দেবীর আরাধনায় ব্যাঘাত ঘটে। এতে অসন্তুষ্ট হয়ে দেবী এই মূর্তি ছেড়ে চলে যান। আর এই অশুভ অতৃপ্ত আত্মা ভর করে ওই মূর্তির ভেতর। বুঝলাম, কিন্তু আপনি মূর্তিটা কুলোধরা গ্রামে ফেলে আসতে গেলেন কেন? আপনি জানেন এর জন্য ওই গ্রামের 5 জন নির্দোষ মানুষকে বিনা দোষে প্রাণ দিতে হয়েছে। হ্যাঁ, সব দোষ আমার। আমি নিজে বাঁচার জন্য এই মূর্তিরূপী আত্মাকে ওই গ্রামে পাঠাই। কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যায়। ওই আত্মা গ্রামবাসীর পেছনে লেগে থাকে।
সেই সাথে আমাকেও বন্দি করে প্রতি রাতে রক্ত শুষে নেয়। এখন বলুন, কি করে এই আত্মার হাত থেকে গোটা গ্রাম মুক্তি পাবে? আর ওই আত্মার বিনাশই বা কিভাবে হবে? আমি আমি কিছুই বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে ওর উৎপত্তি এই টিলায়। টিলার বাইরে ও কেবল ওই মূর্তিটাতে থাকতে পারে। ও শুধুমাত্র রাতে সক্রিয় হয়, যখন সূর্য অস্ত যায় আর চারিদিকে অন্ধকারে ছেয়ে যায়। তার মানে যা করার তা সূর্য ডোবার পরে করতে হবে। আমি এখন আসি, রাতে আমি আসব। আশা করি এই অতৃপ্ত আত্মাকে শেষ করার যুদ্ধে আমরা জয়ী হবই। আমি আর দেরি না করে উঠে আবার হাঁটতে শুরু করলাম। আর কিছু না বুঝলেও এইটুকু বুঝলাম যে ওই আত্মার দুর্বলতা হচ্ছে আমার গলায় ঝোলানো ত্রিশূলের চিহ্ন। তাই যা করার এই ত্রিশূলকে সঙ্গী করেই করতে হবে। বন্ধু সতীশের বাড়িতে পৌঁছতে বেশ রাত হয়ে গেল। দূর থেকে দেখতে পেলাম বারান্দায় বেশ কয়েকজন লোক জড়ো হয়ে আছে। একটু কাছে যেতেই বুঝলাম সবাই আমার অপেক্ষা করছে। আমাকে দেখে এক মধ্যবয়স্ক লোক বলে উঠল, বাবা, তোমার মন অনেক বড়। সেই সুদূর কলকাতা থেকে এসেছো শুধুমাত্র আমাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য। বিপদ থেকে এখনো আপনাদেরকে আমি রক্ষা করতে পারিনি। আমি এইমাত্র ওই তান্ত্রিকের সাথে দেখা করে আসলাম। মানে ওই তান্ত্রিকও তাহলে আত্মার বন্দী হয়ে আছে? সে অনেক কথা, এত কিছু না জানলেও চলবে সবার। শুধু এইটুকু বলছি যে ওই আত্মা তান্ত্রিককে তার ডেরাতেই বন্দি করে রেখেছে, আর প্রতি রাত্রে ওর শরীর থেকেই রক্ত শুষে নিচ্ছে। কিছু বুঝতে পারলি কেন এমন হচ্ছে? কোন অপশক্তি লেগে আছে আমাদের ওপর? আমার মাথায় একটা বুদ্ধি আছে। যদি এই বুদ্ধি অনুযায়ী কাজ করা যায় তাহলে ওই আত্মাকে মেরে আমরা জয়ী হতে পারবো। তার জন্য সবার সাহায্য প্রয়োজন আমার। আমি বৃদ্ধ হয়ে হয়তো তোমাদের সাথে যেতে পারবো না, কিন্তু আমি বলছি গ্রামের প্রতিটা লোক তোমার সাহায্য করবে। আমার কাছে কিছু তাবিজ মালা তৈরি করা আছে। আমি তার থেকে কিছু নিয়ে চলে যাব সেই টিলাতে। সেখানকার জায়গাটাকে মুক্ত করে আগে তান্ত্রিককে বাঁচাবো। তখন আত্মা আর কোনো পথ না পেয়ে মূর্তিতে গিয়ে আশ্রয় নেবে। আর সাথে সাথে তোমরা মূর্তির গলায় আমার দেওয়া তাবিজগুলো ঝুলিয়ে দেবে। যদি আমার কথা মতো কাজ করতে পারো সবাই, তবেই এই মহাবিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমরা সবাই থাকবো, প্রাণপণ চেষ্টা করব আমাদের গ্রামের জন্য। দাদা, আপনি নিশ্চিন্তে আর সাবধানে টিলায় চলে যান, বাকিটা আমরা দেখছি। রাত তখন 10টা। একা একা চলেছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে দু একটা পাখি ডানা ঝাপটানি দিয়ে উঠছে। দূরে ঝিঝি পোকার দল একটানা ডেকে চলেছে। জীবনে কত যে অ্যাডভেঞ্চারের কাজে জড়িয়েছি, কিন্তু ওই দিনটা আমার কাছে একেবারে অন্যরকম অভিজ্ঞতা। সত্যি বলতে কি, আমার একটু ভয় ভয়ই করছিল। তবে সেটা আত্মার ভয় না, ভয়টা ছিল পুরো গ্রামবাসীর ওই মহাবিপদের কথা ভেবে। বেশ খানিকটা সময় পরে আমি টিলার প্রায় কাছে এসে পড়লাম। আচমকা আমি একটা বিকট চিৎকার শুনতে পেলাম।
রাতের নিস্তব্ধ আকাশ যেন ভেদ করে ফেলেছিল সেই মরণ চিৎকার। মনে হলো শব্দটা যেন টিলার কাছ থেকেই আসছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রাতের অন্ধকারে খুব জোরে ছুটতে লাগলাম, আর ছুটতে ছুটতে পৌঁছে গেলাম টিলার কাছে। আর যা দেখলাম তাতে আমার শরীরের সমস্ত রক্ত জমে হিম হয়ে গেল। আমি দেখলাম সেই তান্ত্রিক মাটিতে শুয়ে ছটপট করছে, আর তার ঘাড়ের কাছে কামড়ে ধরে আছে একটা সাদা রঙের অবাস্তব প্রতিকৃতি। তান্ত্রিকের গলার এক পাশ থেকে তখন ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসছে। আর দেরি করলাম না, গলায় ঝোলানো সেই ত্রিশূল চিহ্নটা সজোরে চেপে ধরলাম সেই সাদা ধোয়াটে মূর্তিটার উপর। সাথে সাথে একটা প্রচণ্ড বলে ছিটকে ফেলে দিল এক অদৃশ্য শক্তি। আমার হাতের ত্রিশূল চিহ্নটি ছিটকে পড়ল তান্ত্রিকের পায়ের কাছে। এবার যেন কোন শক্তিতে তান্ত্রিক জেগে উঠল আর চেপে ধরল আমার হাত থেকে ছিটকে যাওয়া ত্রিশূল চিহ্নটা। এরপর সে নিজের বাঁধন খুলে উঠে দাঁড়ালো, আর রাতের আকাশ বাতাস কাঁপিয়ে এক অট্টহাসি দিয়ে উঠল। আমি আমি এখন সর্বশক্তিমান তান্ত্রিক হব, কোনো আত্মা আমার পাশে ঘেঁষতে পারবে না। দেবী মা, মা কাল দেবী, আমি এখনই তোমাকে নিয়ে আসবো আর আরাধনা করব। কোনো আত্মা আর আমার কিচ্ছু করতে পারবে না। না, এমন করবেন না। আপনি এমন করতে পারেন না। আমি আপনাকে বাঁচাতে এসেছি। আপনি এই ত্রিশূলটা আমাকে দিয়ে দিন, না হলে ওই আত্মা আমাকে বন্দি করবে। আমাকে বাঁচান, এই কুলধারা গ্রামকে বাঁচান। আমি আমি শুধু নিজেকে চিনি আর কাউকে না, না তোকে না কুলোধারা গ্রামের কাউকে। আমি যাচ্ছি ওই মূর্তি আনতে। তান্ত্রিক আর আমাকে সুযোগ না দিয়ে ছুটে গেল মূর্তির উদ্দেশ্যে, আর সাথে সাথেই আমাকে বন্দি করে ফেলল সেই অতৃপ্ত আত্মা। আমার ঘাড়ে একটা মরণ কামড় বসিয়ে দিল। আমি দিক বিদিক হারিয়ে চিৎকার করতে থাকি। আমার চেতনা আর কাজ করছিল না। চারিদিকে কেমন যেন শূন্য লাগছে। আমি আমার বুকে হাত দিয়ে অসহ্য যন্ত্রণায় ছটপট করতে থাকি। ঠিক তখনই আমি অনুভব করি যে আমার বুক পকেটে আরও একটি ত্রিশূল চিহ্ন আছে, আর আমি এক সেকেন্ডও দেরি না করে সেটা আমার ঘাড়ের কাছে চেপে ধরি। আর সাথে সাথে একটা আলোর বিচ্ছুরণ হয়ে সেই আত্মাটা অদৃশ্য হয়ে যায়। না, আমার হাতে একটুও সময় নেই। আমাকে এখনই যেতে হবে। ওই দুষ্ট তান্ত্রিক আর কোনো ক্ষতি করার আগেই আমাকে পৌঁছতে হবে। আমি দিক বিদিক শূন্য হয়ে বনের ভেতর দিকে ছুটতে লাগলাম। এদিকে তান্ত্রিক ততক্ষণে পৌঁছে গেছে সেই মূর্তির কাছে। বলতে গেলে আমিও ঠিক একই সময়ে পৌঁছলাম, আর আমি একটু আড়াল থেকে সবকিছু নজর রাখছিলাম। সেখানে আরো অনেক লোক বসেছিল। তারা তান্ত্রিককে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে জিজ্ঞাসা করল, আপনি কে? আর আপনি এখানে কি করছেন? আর আমাদের তারানাথ দাদা কোথায়? আমাকে চিনতে পারছিস না? আমি তান্ত্রিক, মহাশক্তিশালী তান্ত্রিক। আর তোদের তারানাথ, তাকে এতক্ষণ ওই আত্মা হজম করে ফেলেছে, বুঝলি? না না, এ হতে পারে না। আমার বন্ধুর কিছু হয়নি। আপনি বলুন ও কোথায় আছে? তারানাথ তো আমাকে বাঁচাতেই গিয়েছিল।
তান্ত্রিকের কানে তখন আর কোনো কথা যাচ্ছে না। সে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে মূর্তির দিকে। উপস্থিত সবাই থ মেরে বসে রইল। তান্ত্রিক আরো এগিয়ে একেবারে মূর্তির পায়ের কাছে চলে যায় এবং আস্তে আস্তে ঝুঁকে পড়ে মূর্তির পায়ে হাত দেয়। এবার তান্ত্রিক হাতটা উপর দিকে তুলতেই আটকে ওঠে। তার হাতে ওই ত্রিশূল চিহ্ন নেই। হুড়োহুড়ি করে বনের ভেতর দিয়ে ছুটে আসার সময় কোথায় যেন ফেলে এসেছে। আমার আমার কবচ, আমার কবচ কোথায় গেল? আমার কবচ! আবারও ভেসে এলো তান্ত্রিকের সেই আকাশ ফাটা চিৎকার। আবার মূর্তির মুখ থেকে বেরিয়ে এলো প্রায় 1 হাত লম্বা একটা জিহ্বা, আর তার মুখের দুপাশ থেকে 2টো সুচালো দাঁত। সবার সামনে তান্ত্রিকের ঘাড়ে কামড় বসল সেই অতৃপ্ত আত্মা এবং তার সমস্ত রক্ত শুষে নিল সে। আমাকে বাঁচাও! ও আমাকে মেরে ফেলবে! আমাকে আমাকে শেষ করে ফেলবে! ও আমাকে আমাকে বাঁচাও! বাঁচাও আমাকে! আহ! 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 আর তান্ত্রিকের হাড় মাংস চুপ করে মাটিতে পড়ে গেল। এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই পিছু হতে থাকে। ঠিক তখনই আবারও মূর্তির 2 পাশ থেকে 2টি উজ্জ্বল হাত বেরিয়ে আসে। এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই পিছু হতে থাকে। হাত দুটো তখন নিশাতের একেবারে কাছে চলে এসেছে। আষ্টে গন্ধে নিশাতের দম বন্ধ হয়ে আসছে। নিশাত হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। হাতটি একবার নিশাতকে ধরল। বাকিরা চিৎকার করে নিশাতকে পালাতে বলল, কিন্তু নিশাতের কোনো কথাই কানে যাচ্ছিল না। নিশাত তার চোখ বন্ধ করে নেয়। ঠিক তখনই পিছন থেকে হায়নার মতো মূর্তির উপর ঝাঁপিয়ে পড়লাম আমি। হাতে থাকা 2টো ত্রিশূল চিহ্ন সজোরে চেপে ধরলাম মূর্তির গায়ে। এসো এসো সবাই, শেষ করে দাও, শেষ করে দাও এই অপশক্তিকে। সবাই যে যার কবচ চেপে ধরো এই মূর্তির গায়ে। আমাকে দেখে আর আমার কথা শুনে সবাই ভরসা পেল, আর সবাই এগিয়ে এসে মূর্তির গায়ে চেপে ধরল হাতে রাখা তাদের কবচগুলি। আর সাথে সাথে একটা আলোর বিচ্ছুরণ হয়ে সারা বন আলোকিত হয়ে গেল। আর কিছুক্ষণের ভিতরেই সব শান্ত হয়ে গেল এবং মূর্তিটি নিষ্ক্রিয় হয়ে পড়ল। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विद्ये नमः। তখন ভোর রাত। এত ধকলের মাঝে কখন যে সময় গড়িয়ে ভোর রাত হয়ে গেছে আমাদের আর কারোই খেয়াল ছিল না। বনের সকল আধার কাটিয়ে পূব আকাশে রক্তিম সূর্য তখন উদিত হচ্ছে। সারা বন যেন আজকে প্রাণ ফিরে পেয়েছে। গাছে গাছে পাখি ডাকছে। সূর্যের নরম রোদ ছড়িয়ে পড়েছে বনে। সেই সাথে সারা গ্রামকে যেন উজ্জ্বল করে দিয়েছে। ওরা আমাকে আর সেই দিন বাড়ি ফিরতে দিল না। গ্রামের সবাই মিলে বিশাল এক আনন্দ মিছিল বের করলো, যার কেন্দ্রবিন্দু ছিলাম আমি। তারপর দিন রাতে আবার সবাই মিলে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া হলো। এরপর দিন ভোরের ট্রেনে আমি কলকাতার দিকে রওনা হলাম। এই বলে আমাদের তারানাথ তান্ত্রিক গল্প বলা শেষ করলেন। এরপর তক্তপোষের ওপর রাখা সেই মূর্তিটাকে হাতে তুলে নিয়ে তার দিকে তাকিয়ে বলতে লাগলেন, ও, একটা কথা বলা হয়নি তোমাদের। সেই মূর্তি আমি আর ওই বনে রাখিনি।
পাছে গ্রামের মানুষের মনে ভয় সৃষ্টি হয়, তাই সবার কাছে বলে আমি সেই মূর্তিটা আমার নিজের সাথে করে নিয়ে আসি। আচ্ছা, আপনার হাতে যে মূর্তিটা, এটাই কি সেই খুল্লারধারা গ্রামের মূর্তি? হ্যাঁ, এটাই সেই মূর্তি যার ওপর ভর করেছিল সেই অশুভ আত্মা। তবে এখন আর ভয় নেই। ওই আত্মার বিনাশ ওই বনেই হয়ে গেছে। এখন এটা একটা সাধারণ মূর্তি ছাড়া আর কিছুই না। এখন বুঝলে তো, কোনো কিছু সম্পর্কে সঠিকভাবে না জেনে ভালো খারাপ কোনো মন্তব্যই করা ঠিক নয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক তখনই চারি এসে উপস্থিত হলো আমাদের পাশে, আর খুব কটমট করে তাকিয়ে থাকলো তারানাথ তান্ত্রিকের দিকে। আর একটু পরে বলতে শুরু করলো, আমি যে বললাম একটু বাইরে যাব, তা নিশ্চয়ই ভুলে বসে আছো। না না, ভুলবো কেন মা? এই তো, চল চল, আমাদের তো গল্প করা হয়ে গেছে। আচ্ছা, এখন তোমরা এসো। বুঝতেই পারছো আমাকে এখন বাইরে যেতে হবে। পরে না হয় এসো, আবার নতুন কোনো গল্প হবে। আমরা দুজনে উঠে পড়লাম। চারদিকে অন্ধকার নেমে এসেছে, বৃষ্টিও থেমে গেছে এখন। দুজনে গুটি গুটি পায়ে তারানাথ তান্ত্রিকের ঘর থেকে বেরিয়ে গেলাম। আর যাই হোক, তারানাথ তান্ত্রিকের গল্পগুলোতে আলাদা একটা ব্যাপার আছে, আর এর জন্যই তো তার কাছে ছুটে আসা।